দেখো ব্রুট ফোর্স অ্যাটাক কি জিনিস। বাস্তব জীবনে একজন চোর যেমন একটা তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য চাবি ব্যবহার করে তালা খোলার জন্য, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক, সোশ্যাল মিডিয়া, ইমেল অ্যাকাউন্ট, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসেও অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর প্রচেষ্টা চালায়। মাঝে মাঝে তারা সফলও হয় এবং সফল হলে তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে। ওই চুরি করা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে। এটি এক ধরনের সাইবার আক্রমণ, যা অবশ্যই গুরুতর অপরাধ। এই ধরনের সাইবার হামলাকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক, তাহলে এটা মনে রাখবা যে ব্রুট ফোর্স অ্যাটাকটা কি। এটা একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। আর যেগুলো দাগ দিছি এগুলো থেকে এমসিকিউ আসবে। তাহলে দেখো এটি এমন একটা পদ্ধতি যেখানে কি হয়, দেখো এখানে দেখো সে এটা যেমন হ্যাকার, সে কি করতেছে অটোমেটেড অনেকগুলো টুল ব্যবহার করতেছে, যেমন সিএমএস, হ্যাঁ, অনেক টুল ব্যবহার করতেছে এবং সে সার্ভার থেকে জটিল দুর্বলতা খুঁজে বের করতেছে, পাসওয়ার্ড গুলো জেনে ফেলতেছে। এটা এমন একটা পদ্ধতি যেখানে একজন আক্রমণকারী কোনো সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য, মানে কোনো অনুমোদন নাই, অনুমতি ছাড়া এরকম অ্যাক্সেস পাওয়ার জন্য সম্ভাব্য যে পাসওয়ার্ড গুলো সে কি করে, দেখো কত চালাক, চিন্তা করছো। সম্ভাব্য পাসওয়ার্ড, এরা তো আসল মেধাবী, হ্যাঁ। সম্ভাব্য পাসওয়ার্ড গুলো বা এনক্রিপশন কি গুলোর বিভিন্ন সংমিশ্রণ নিয়ে পদ্ধতিগতভাবে চেষ্টা করে। এটি ট্রায়াল এবং এরর, ট্রায়াল আর এরর, ভুল হচ্ছে চেষ্টা করতেছে, ভুল হচ্ছে চেষ্টা করতেছে, এরকম করতে করতে তারা, তার মানে এর উপর নির্ভর করে তারা একটা স্বয়ংক্রিয় সরঞ্জামাদি ব্যবহার করে, যেটা অটোমেটিক এই কাজ করতেই থাকবে এবং বিকল্প খুঁজে বের করে। এটি প্রতিরোধ করার জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা, যেমন কোনো শক্তিশালী পাসওয়ার্ড বা অন্য কোনো ব্যবস্থা থাকলে তাহলে এটা কার্যকর হতে পারে। ডেটা ইন্টারসেপশন, দেখো কৃষিকাজের জন্য জমিতে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে সাধারণত পানির পাম্প থেকে জমি, ক্ষেত ও নালা করে অথবা পাইপের সাহায্যে পানি দেওয়া যায়। এই নালা বা পাইপের মাঝপথে যদি কেউ কেটে দেয় অথবা পানির পাইপটা ফুটো করে দেয়, তাহলে কিন্তু যে পরিমাণ পানির পাওয়ার কথা তা পাওয়া যাবে না। এর ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তার মানে এরকম মাঝপথে কি হলো, মাঝপথে কেউ যেন পানি অসৎ উপায়ে নিতে না পারে তার জন্য নজরদারি করতে হয়। ঠিক তেমনি ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ আরই পেতে সেগুলো চুরি করতে পারে। এই চুরির প্রক্রিয়াটি হলো ডেটা ইন্টারসেপশন। খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আবার এমসিকিউতে আসতে মাঝপথ থেকে কেউ যদি ডেটাগুলো নিয়ে নেয় কিছু ডেটা, তাহলে এগুলো হবে ডেটা ইন্টারসেপশন। এখানে মনে করো যে একজন সার্ভিস, এখানে ইউজার, মাঝখানে হলো কি একজন ইন্ট্রুডার আরই পেতে আসে। সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এ এন্ড টু এন্ড ডেটা এনক্রিপশন করা থাকলে মধ্যবর্তী কারো পক্ষে তথ্য, মেসেজ, ছবি, ভিডিও, এগুলো ডকুমেন্ট, এগুলো চুরি করা অসম্ভব হয়ে যায়। এন্ড টু এন্ড ডেটা এনক্রিপশন করা থাকলে এই অ্যাটাক থেকে রক্ষা পাওয়া যায়। আসলে এনক্রিপশন হলো মেসেজ, ডেটা বা তথ্যকে এনকোড করার এমন একটা বিশেষ প্রক্রিয়া যা অনুমোদনহীন কেউ পড়তে বা বুঝতে পারে না। এর ফলে অনুমোদনহীনদের কাছে মেসেজ, ডেটা বা তথ্য দুর্বোধ্য হয়ে থাকে। নেটওয়ার্কের পাবলিক পথ দ্বারা যে সকল গোপনীয় ডেটা স্থানান্তরিত হয় তাদেরকে সাধারণত বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করে প্রেরণ করা হয়। অর্থাৎ ডেটার গোপনীয়তা রক্ষা বা সিকিউরিটির জন্য ডেটাকে এনক্রিপ্ট করা হয়। ডিডস আক্রমণ, দেখো কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকে যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করে, তখন কিন্তু ওই ব্যক্তির পক্ষে এতগুলো প্রশ্ন বোঝা সম্ভব হবে না, সময় ক্ষেপণ হবে, কারণ তিনি কোনটি রেখে কোনটা বলবেন খেই হারিয়ে ফেলতে পারে। ঠিক একইভাবে ডিজিটাল জগতে মানে ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস মানে ডিডস আক্রমণ। তাহলে ডিডস এর পুনরূপ কি? তাহলে এটা একটা সংক্ষেপ এমসিকিউ আসতে পারে, ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস। তো ডিডস আক্রমণ এটা হলো একই সময়ে একাধিক ডিভাইস ব্যবহার করে একটা নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা, মানে অনেকগুলো ডিভাইস থেকে তাকে অ্যাটাক করা হচ্ছে। তাহলে কি হলো যে অনেক অ্যাটাকার অ্যাকচুয়াল ইউজার, এরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাটাক করতেছে। ডিডস আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস, কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে, তোমরা এই চিত্রটাও একটু দেখে রাখবা, কারণ এমসিকিউতে কিন্তু মাঝে মাঝে চিত্র দিয়ে এমসিকিউ চাইতে পারে। ডিডস আক্রমণে কি হলো, ডিডস আক্রমণে একাধিক কম্পিউটার বা ডিভাইস কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে ট্রাফিকের সাথে প্লাবিত করতে ব্যবহৃত হয়। ফলে এটি ধীরগতির হয়ে ক্রাশ হয়ে যায়। এর উদ্দেশ্য হলো সিস্টেমকে মোহাবিষ্ট করা, মানে সিস্টেমকে একটু মুগ্ধ করে ফেলা, যাতে প্রকৃত ব্যবহারকারী এটা অ্যাক্সেস বা ব্যবহার করতে না পারে। ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। তাহলে ম্যালওয়্যার কি, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এটা হলো ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট বা অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করার হয়েছে এমন সফটওয়্যারগুলোকে বলা হয় ম্যালওয়্যার। তাহলে এটা আসতে পারে যে ম্যালওয়্যার কি, এটা একটা প্রশ্নের মধ্যে আসতে পারে।
এই সফটওয়্যারগুলো মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল সিস্টেম ব্যবহারকারী স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তবে যদি কোনো সফটওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলবে না। এটাকে সফটওয়্যারের বাগ বলে। মানে যদি কোনো সফটওয়্যার দেখো, কোনো সফটওয়্যার অক্ষমতার কারণে সফটওয়্যার পারতেছে না, এই জন্য অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো একটা অসুবিধা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটা ম্যালওয়্যার না, এটা হলো বাগ। বাগ মানে ত্রুটি। তো ম্যালওয়্যার এমন এক জাতীয় ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। তাহলে ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার হলো এমন এক জাতীয় ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল সিস্টেমের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। গোপন তথ্য সংগ্রহ করতে, কোনো সংরক্ষিত কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবস্থার অবৈধ অনুপ্রবেশ করতে বা অবাঞ্ছিত বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়। ম্যালওয়্যার বিভিন্ন ধরনের হয়ে থাকে, দেখবা অনেক উল্টাপাল্টা বিজ্ঞাপন মাঝে মাঝে আসে না, এগুলো কম্পিউটারে ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়ার, রানস্যামওয়্যার, অ্যাডওয়্যার, রুটকিটস, স্প্যামিং, এগুলো কিন্তু হলো ক্ষতিকর ম্যালওয়্যার। এগুলো তো মনে রাখবা। যদি বলে কয়েকটি ম্যালওয়্যারের নাম লেখো, তাহলে এগুলো। আবার যদি বলে কোনটি ম্যালওয়্যার নয়, তাহলে এই নামগুলো মনে রাখবে, এমসিকিউতে কাজে লাগবে। সাইবার বুলিং দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বা সাইবার সন্ত্রাস বলা হয়। কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, হুমকি প্রদান করা, আতঙ্ক সৃষ্টি করা, অনুমতি ব্যতীত কারো ব্যক্তিগত তথ্য বা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা, গুজব ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো কিন্তু হলো সাইবার অপরাধ। যদি বলে যে কিছু সাইবার বুলিং বা কিছু সাইবার অপরাধের নাম লেখো, এগুলো একটা প্রশ্ন হইতে পারে। সাইবার বুলিং, সাইবার সন্ত্রাসের জন্য মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, মেসেজ, ইমেল, এগুলো ব্যবহার করা হয়। ইমেলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিব্রতকর ছবি, তারপর ভিডিও, আপত্তিকর বা অপমানজনক মন্তব্য দ্বারা ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয়। এর ফলে কি হয় দেখো, এর ফলে ব্যক্তি হলো সামাজিকভাবে হেয় হয় এবং ব্যক্তিগত জীবনে অনেক সময় বিপর্যস্ত হয়ে যেতে পারে। এরকম এমসিকিউতে আসতে পারে যে সাইবার বুলিং এর শিকার হলে কি হতে পারে, সামাজিকভাবে হেয় হতে পারে, ব্যক্তিগত জীবন বিপর্যস্ত হতে পারে। সাধারণত শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণীদের ক্ষেত্রে সাইবার সন্ত্রাস বেশি ঘটে। সাধারণত দেখা যায় কি, শিশু, কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের ক্ষেত্রে এই সাইবার সন্ত্রাস বেশি দেখা যায়। এর ফলে তাদের সামাজিক ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। তেমনি তাদের ভিতরে কি হয়, এক ধরনের হীনমন্যতা বোধ, হতাশা, আতঙ্ক, এগুলো তৈরি হয়, এমনকি আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। অধিকাংশ ক্ষেত্রে সামাজিক মাধ্যমে বা ওয়েবসাইটে কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রকাশ করার পর তা মুছে ফেলা অত্যন্ত কঠিন বা অসম্ভব। আবার ফেক আইডির ক্ষেত্রে এর উৎস বা প্রকাশকারীর পরিচয় খুঁজে বের করাও অত্যন্ত কঠিন কাজ, অসম্ভব হয়ে পড়ে। কাজে আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ফেক নিউজ দেখো, সংবাদ হিসেবে উপস্থাপিত কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যা মানুষকে প্রতারিত করা বা মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়, এদেরকে বলা হয় ফেক নিউজ। এটা একটা গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত তোমাদের আসতে পারে যে ফেক নিউজ বলতে কি বোঝো। মানে এটি সম্পূর্ণভাবে বানোয়াট গল্প বা বিকৃত তথ্য, বানোয়াট বা বিকৃত তথ্যের হতে পারে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট বা অন্যান্য কোনো চ্যানেলের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয় এবং একটা নির্দিষ্ট এজেন্ডা প্রচার করার জন্য এটা ব্যবহার করা হয়। জনসাধারণকে বিভ্রান্ত করা বা একটা নিজেদের কোনো এজেন্ডা প্রচার করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে। ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক, ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। চিলে কান নিয়ে গেছে এমন সংবাদের চিলের পিছে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখতে হবে হাত ঠিক আছে কিনা। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করে বিশ্বাস করা উচিত, মানে যাচাই করতে হবে আগে। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল বা ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়। বাংলাদেশ তথ্য অধিকার আইন প্রযুক্তি 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধী সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত কি হতে পারে, জরিমানা হতে পারে। এখন দেখো, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে সাইবার আক্রমণের যদি শিকার হয় কেউ, তাহলে কি কি কাজগুলো করা যেতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে কি করতে হবে দেখো, যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109, ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস 999 অথবা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। প্রযুক্তিতে দক্ষ এমন কারো সাহায্য নিতে হবে, যারা টেকনোলজিতে দক্ষ, তাদের সাহায্য নেওয়া যেতে পারে। www.rab.gov.bd ওই ওয়েবসাইটে অভিযোগ পাঠানো যায়।
পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে। পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে, এটা মনে রাখতে হবে। ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির বরাবর লিখিত অভিযোগ জানাইতে হবে। বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্ত সবার সাথে শেয়ার করা যাবে না। নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। ভোক্তা অধিকারের চর্চা করতে হবে, যে কোন কোন ভোক্তা অধিকার তোমার আছে। ভোক্তা অধিকার চর্চা করতে হবে আর অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। আমরা এই ধরনের ঘটনার শিকার হলে তা নিজের মধ্যে না রেখে বাবা মা এমনকি শিক্ষককে জানিয়ে খুব দ্রুতই নিকটস্থ থানায় একটা সাধারণ ডায়েরি, জিডি হলো কি জেনারেল ডায়েরি, এই জেনারেল ডায়েরি করতে হবে। তো আমাদের দেশে এখন অনলাইনেই কিন্তু জিডি করা যায়। আমাদের দেশে যে কোনো ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে https://gd.police ওকে .gov.bd এটা লিখে সার্চ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, র্যাবের পুনরূপ কি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব। তারপরে সিটিইউ কাউন্টার টেরোরিজম ইউনিট, সিটিইউ অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, মেট্রোপলিটন পুলিশ সহ প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, যেমন রিপোর্ট টু র্যাব, হ্যালো সিটি অ্যাপ। এগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজের মোবাইলে রেখে বিপদের সময় অপরাধ দমনে কাজে লাগানো যেতে পারে। সাইবার জগতে কেউ দুর্ঘটনার শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং নিচের তথ্যগুলো সহ হ্যালো সিটি কাউন্টার টেরোরিজম বা রিপোর্ট টু র্যাব এই অ্যাপ্লিকেশনে অপরাধের তথ্য পাঠাতে হবে, অথবা জিডির কপি সহ নিকটস্থ থানার সাইবার ক্রাইম হেল্প ডেস্কে সরাসরি যোগাযোগ করতে হবে। ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য এবং অনলাইন হুমকি থেকে ব্যক্তিগত তথ্য এবং ডিভাইস সমূহকে রক্ষা করার জন্য নিচের নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা হলো যে কি কি নিরাপত্তা কৌশলগুলো ব্যবহার করব, এটা একটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন। এটাও আসতে পারে যে ইন্টারনেট ব্যবহারে কি কি নিরাপত্তা কৌশল ব্যবহার করতে হবে। আমাদের কি করতে হবে দেখো, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অথেন্টিকেশন, এটা 2FA এটা চালু করে রাখতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে অ্যাপসগুলো নিয়মিত আপডেট করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যক্তিগত তথ্য তোমার গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড, পাসওয়ার্ড এগুলো কারোর সাথে শেয়ার না করা। ডিভাইসে অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়ালগুলো সুরক্ষা ইনস্টল করা। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন যে 2FA কি, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি। যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থ হচ্ছে কি, যে আমরা আমাদের ইমেল, সোশ্যাল মিডিয়া বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য আইডি কিংবা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তাই না? তখন একটা ওটিপি হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা 6 ডিজিটের হয়ে থাকে, তাহলে আমাদের ফোনে বা মোবাইলে চলে আসে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে ওটিপি এর পুনরূপ কি, ওয়ান টাইম পাসওয়ার্ড কি, ওয়ান টাইম পাসওয়ার্ড মোবাইলে চলে আসে। আর ওটিপি কয় ডিজিটের হয়? 6 ডিজিটের হয়। তো আমরা যখন সেই ওটিপি সঠিকভাবে দেই তখনই কিন্তু কেবল আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে, অন্যথায় নয়। ওটিপি সীমিত সময়ের জন্য পাঠানো হয়, মানে একবার ব্যবহার করার পর ওটিপির মেয়াদ শেষ হয়। তাহলে ওটিপি সাধারণত কিন্তু একবার ব্যবহার করা যায়, ওটিপির মেয়াদ শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে একই ওটিপি আর ব্যবহার করা যাবে না। তাহলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা বেশ কঠিন হয়ে যাবে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুবই একটা স্বাভাবিক একটা বিষয়, তাই না? বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার একটা স্বাভাবিক বিষয়। আমরা বিভিন্ন প্রয়োজনে বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব আর কোনগুলো করব না। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়াতে আপলোডকৃত বিভিন্ন কন্টেন্টের সূত্র ধরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রতারণার মাধ্যমে আমাদের অর্থ সম্পদ হাতিয়ে নিতে পারে। এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো শিক্ষক ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করা হয় ধাপগুলো দেখাবে। তোমরা হয়তো জানো কিভাবে অন করতে হয়। দেখো, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। দেখো, আসলে আসক্তি বলে একটা ভীতিকর শব্দ আছে। আসক্তি একটা কি শব্দ? কোন একটা ভীতিকর শব্দ? আসক্তি। এটা কিন্তু এমসিকিউ আগে এসএসসি পরীক্ষাতে আসছিল। সাধারণত আসক্তি শব্দটা ব্যবহৃত হয় মাদকের সাথে। যখন একজন ব্যক্তি মাদকে আসক্ত হয়ে গেল, তার জীবনটা এমন ভাবে নষ্ট হয়ে যায়, সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু তথ্য প্রযুক্তির পাঠ্য বইয়ে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারের মতো এমন চমৎকার একটা বিষয়ে আসক্তির মতো একটা ভয়ঙ্কর একটা নেতিবাচক শব্দ যদি বলে, এটা একটা এমসিকিউ। হ্যাঁ, কোনটি একটা ভয়ঙ্কর নেতিবাচক শব্দ? এটা হলো কিন্তু এই আসক্তি। আসক্তি একটা হলো ভয়ঙ্কর নেতিবাচক শব্দ। তাহলে এই কম্পিউটারের মতো একটা সুন্দর বিষয়ের সাথে কেন এটা দেওয়া হলো আসক্তি শব্দটা? এটা কেউ কেউ অনেকে অবাক হয়েছিল। তবে তোমাদের ভিতর যাদের কম্পিউটার আছে তাদের কেউ কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলছো। খেলা বন্ধ করে যখন অন্য একটা জরুরি কাজ করা দরকার তখন খেলা ছেড়ে উঠতে পারছো না। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিখে দেখো, গেম খেলতা ওকে, কম্পিউটার গেম খেলা যায়, কিন্তু যদি দেখা যায় যে না, দেখো যে গেম খেলার জন্য উঠতে পারতেছো না, কিংবা হলো যে কেউ কম্পিউটার বন্ধ করতে বলতেছে তখন তোমার ভালো লাগতেছে না, তখন কিন্তু আসক্তির একটা বিষয় চলে আসে।
যাদের কম্পিউটার ইন্টারনেটে যোগাযোগ আছে তাদের কারো কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্ট আছে। আবার এই ফেসবুকে তুমি সম্ভবত নিজের সম্পর্কে কোনো তথ্য দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছো কখন কেউ লাইক দেবে। ফেসবুকে তোমার বন্ধু বাড়লে তুমি হয়তো আনন্দ পেয়েছো। এবং ঠিক কম্পিউটার গেমের মতো ফেসবুক নামে সামাজিক নেটওয়ার্কে তোমার যতটুকু সময় দেওয়া উচিত তোমাদের কেউ কেউ নিশ্চয়ই তার থেকে অনেক বেশি সময় দিয়েছো। এটা তো খুবই অস্বাভাবিক নয় যে তুমি যদি ফেসবুকে এত সময় না দিতে তাহলে তোমার পরীক্ষার ফল কিন্তু আরেকটি ভালো হতো। তুমি আরো কয়েকটা চমৎকার বই পড়তে পারতা, মাঠে আরেকটু বেশি খেলতে পারতা। তার মানে যদি ফেসবুকে সময় না দাও তাহলে কি হবে, পরীক্ষার রেজাল্টটা একটু ভালো হতে পারে। তারপর হলো আরো চমৎকার কতগুলো বই পড়তে পারবা, মাঠে বেশি একটু খেলতে পারবা, ভাই বোন বাবা মাকে আরেকটু বেশি সময় দিতে পারতা। এই কাজগুলো হবে। তবে তোমাদের অনেকে কম্পিউটার গেম কিংবা ফেসবুকের মতো কোনো একটা সামাজিক নেটওয়ার্কে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করো। এতে সত্যিকার জীবনের খানিকটা হলো ক্ষতি করছো। যারা এমনটা করছো তারা নিশ্চয়ই এখন কম্পিউটার এবং ইন্টারনেট নামের ইতিবাচক শব্দের সাথে আসক্তি নামে নেতিবাচক শব্দটা জুড়ে দেওয়ার কারণ বুঝতে পেরেছো। আসলে আসক্তি বলতে বোঝানো হয় যখন কেউ জানে কাজটি করা ঠিক না, তারপরে সে কাজটি না করে থাকতে পারে না। এটাই হলো তখন কিন্তু তার কিন্তু আসক্তি হয়েছে, এটা ধরে নিতে হবে। মাদকের জন্য যেটা যেমন হতে পারে ঠিক সেরকম কম্পিউটার ইন্টারনেটের ক্ষেত্রেও হতে পারে। মাদক যেমন জীবনের জন্য ক্ষতিকর, বাড়াবাড়ি করা হলে কম্পিউটার কিংবা ইন্টারনেটও সেরকম ক্ষতির কারণ হতে পারে। কম্পিউটার গেমে আসক্তি দেখো, কম্পিউটার গেমে আসক্তিটা প্রায় সবসময় শুরু হয় শৈশব থেকে। বেশিরভাগ সময় সেটা ঘটে অভিভাবকদের অজ্ঞতার কারণে। তার মানে কম্পিউটার গেমে আসক্তি হয় কাদের অজ্ঞতার কারণে? অভিভাবকদের অজ্ঞতার কারণে। কম্পিউটার একটা টুল এবং এটা দিয়ে নানা ধরনের কাজ করা যেতে পারে। এই প্রযুক্তি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে অনেক সময় অভিভাবকরা ধরেই নেন এটা দিয়ে যা কিছু করা হয় সেটাই বুঝি ভালো। তাই তখন যখন তারা দেখে যে তাদের সন্তানরা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে আছে, তারা বুঝতে পারেন না যে তার মাঝে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন। এই বিনোদনের নানা রকম মাত্রা রয়েছে। যারা সেটি খেলছে তারা সেটাকে নিছক বিনোদন হিসেবে নিয়ে মাত্রার ভিতর ব্যবহার করলে যে কোনো সুস্থ বিনোদনের মতোই হতে পারে। কিন্তু প্রায় সময় সেটা ঘটে না। দেখা গেছে যে ছোট্ট শিশু থেকে পূর্ণ বয়স্ক মানুষ পর্যন্ত কম্পিউটার গেমে আসক্ত হয়ে যেতে পারে। কোরিয়ার একজন মানুষ, এটা একটা এমসি, কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। কত ঘন্টা গেম খেলেছিল? 50 ঘন্টা। কোন দেশের? কোরিয়া। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে গিয়ে তাদের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিল। এই উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কম্পিউটার গেম আসক্ত হয়ে যাওয়া মোটেও বিচিত্র কিছু নয়। তাহলে কোন দেশের দম্পতি? চীনের দম্পতি। তো কম্পিউটার কিংবা কম্পিউটার গেমে আসক্তির বিষয়টা যেহেতু নতুন, তাই সেগুলো নিয়ে গবেষণা এখনো খুব বেশি হয়নি। কিন্তু ভবিষ্যতে পুরো বিষয়টি নিয়ে গবেষকরা আরো নিশ্চিতভাবে দিক নির্দেশনা দিতে পারবেন। এখন এই গবেষণায় দেখা গেছে যে কোনো একটা কম্পিউটার গেমে তীব্রভাবে আসক্তি একজন মানুষের মস্তিষ্কে বিশেষ ধরনের উত্তেজক রাসায়নিক পদার্থ আবির্ভূত হয়। মানে যারা অনেক বেশি কম্পিউটার গেমে আসক্ত তাদের মস্তিষ্কে এক ধরনের উত্তেজক রাসায়নিক পদার্থের আবির্ভাব হয়। শুধু তাই নয়, যারা সপ্তাহে অন্তত 6 দিন আর টানা 10 ঘন্টা করে কম্পিউটার ব্যবহার করে তাদের মস্তিষ্কের গঠনও এক ধরনের পরিবর্তন হয়। কাজে কম্পিউটার গেম চমৎকার একটা বিনোদন হতে পারে, কিন্তু এতে আসক্ত হওয়া খুব সহজ। তার পরিণতি কিন্তু মোটেও ভালো নয়। সামাজিক নেটওয়ার্কে আসক্তি দেখো, মানুষ সামাজিক প্রাণী, তাই না? মানুষের নিজেদের ভিতর সবসময় এক ধরনের সামাজিক যোগাযোগ ছিল। কিন্তু ইদানিং সামাজিক যোগাযোগের কথা বলা হলে সেটি মানব সভ্যতার এই চিরন্তন সামাজিক যোগাযোগ, যেটা সামাজিক নেটওয়ার্কের কথা না বুঝে ইন্টারনেট নির্ভর বিভিন্ন ধরনের এক ধরনের নেটওয়ার্কের কথা বোঝানো হয়। যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, লাইকি, এ ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইট রয়েছে যেগুলোতে মানুষ নিজেদের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারে। একসময় এই সাইটগুলো ছিল কম বয়সী তরুণ তরুণীদের জন্য। এখন সব বয়সী মানুষই সেটা ব্যবহার করে। শুধু যে একে অন্যের সাথে যোগাযোগের জন্য এটা ব্যবহার করে তা নয়, এটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এটা ব্যবহার করা হয়। যে উদ্দেশ্যে এটি শুরু হয়েছিল, যদি এটি সেই উদ্দেশ্যের মাঝে সীমাবদ্ধ থাকতো তাহলে এটি কোনো সমস্যার জন্ম দিত না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি ধীরে ধীরে সারা পৃথিবীর জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যেতে শুরু করেছে। মনোবিজ্ঞানীরা এটা নিয়ে কিন্তু গবেষণাও শুরু করেছে। মোটামুটি ভাবে নিশ্চিতভাবে বলা যায় যে এই সাইটগুলোর সাফল্য নির্ভর করে যে সেগুলো কত দক্ষতার সাথে ব্যবহার করে আসক্ত করতে পারে ব্যবহারকারীদের। মানে তুমি যত বেশি ফেসবুক ব্যবহার করতেছো, এটা কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠানের লাভ। মানে আমাদেরকে যত বেশি আসক্ত করতে পারবে, এডিক্টেড করতে পারবে প্রতিষ্ঠানগুলোর তত লাভ। কারণ আমরা যত বেশি সময় এগুলো নিয়ে বসে থাকবো তত তাদের লাভ। তাহলে পুরো কর্ম পদ্ধতির মাঝেই যে বিষয়টা রয়েছে সেটা হলো কত বেশি বার এবং কত বেশি সময় একজনকে এই সাইটগুলোতে টেনে আনা যায় এবং তাদেরকে দিয়ে কোনো কিছু করানো যায়। যে যত বেশিরবার সাইট ব্যবহার করবে সেই সাইটটা তত বেশি কিন্তু সফল হবে। অবশ্যই সেটি তত বেশি টাকাও উপার্জন করবে তারা, তাই না? কাজে কেউ যদি অত্যন্ত সতর্ক না থাকে, এই জন্য ওরা কিন্তু আমাদেরকে দেখো সিম কোম্পানিগুলো খালি ফ্রি দেয়,
খালি এমবি ফ্রি দেয়, মিনিট ফ্রি দেয়। হ্যাঁ, যে তোমরা সারা রাত দিন 24 ঘন্টা খালি ফোনে কথা বলো, তোমাদের অনেক দেখবা সুযোগ দিচ্ছে। মানে মানুষ যত ব্যবহার করবে তাদের তত লাভ। তারা আমাদের ভালো মন্দ এগুলো চিন্তা করার সময় নেই। মনোবিজ্ঞানের এই সাইটগুলো বিশ্লেষণ করে আরো একটা কৌতূহল উদ্দীপক বিষয় আবিষ্কার করেছে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা এখানে প্রিয় শিক্ষার্থী, দেখো কৌতূহল উদ্দীপক একটা বিষয় আছে, সেটা কি? এটা হলো নার্সিজম। নার্সিজম, NARCISSISM। আসলে দেখো সব মানুষ কিন্তু জানো, সব মানুষের ভিতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার আছে। মানে মানুষ নিজেকে নিয়ে মুগ্ধ থাকতে চায়, নিজেকে একটা প্রকাশ করার একটা বিষয় আছে। এটা তার সুপ্ত আকাঙ্ক্ষা, এটা তার মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে নার্সিজম। সামাজিক যোগাযোগ সাইটগুলোতে মানুষের এই সুপ্ত বাসনাকে কিন্তু জাগ্রত করে দেওয়া হয়। সবার ভিতরে তখন নিজেকে জনপ্রিয় করে তোলার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। জেনে হোক না জেনে হোক, ব্যবহারকারী নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ খুঁটিনাটি তথ্যগুলো সবার সামনে উপস্থাপন করে। সারাদিন কি খাচ্ছে, কই ঘুমাচ্ছে, তোমরা জানো, বাপরে বাপ, এমন কিছু নেই ফেসবুকে দিয়ে রাখ, সব দিয়ে দিচ্ছে, সবকিছু দিচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা অনেকটা আসক্তির মতো কাজ করে এবং একজন ব্যবহারকারীর ঘন্টার পর ঘন্টা এই যোগাযোগের মাধ্যমে সময় অপচয় করতে থাকে। সামাজিক যোগাযোগের এই আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময়ের অপচয় হচ্ছে। তার মানে এই সামাজিক যোগাযোগের যে এত বেশি জনপ্রিয়তা, এটা কি দেখে বুঝতে পারবো? এরা বুঝতে পারবো যে মানুষের সময় অপচয় হচ্ছে। তাহলে আসক্তি থেকে মুক্ত থাকা যায় কিভাবে? আমরা ইতিমধ্যে জেনেছি যে মাদকের ন্যায় কম্পিউটার গেম বা সামাজিক সাইটও আসক্তি হতে পারে। তাই মাদকে আসক্তির জন্য যা যা সত্যি, কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটেও আসক্তির জন্য সেগুলো সত্যি। তাই আমরা বলতে পারি, একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হবার চেষ্টা করা, এটা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করার চেয়ে কখনোই আসক্ত হব না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। এটা বুদ্ধিমানের কাজ কোনটা? এটা, ওকে। যারা এই আসক্তির ব্যাপারটি জানে না তাদের পক্ষে আসক্ত হয়ে যাবার আশঙ্কা থাকে। কিন্তু তোমরা যারা এই লেখাগুলো পড়ছো, তোমরা নিশ্চয়ই এখন কিন্তু সতর্ক থাকবে, ওকে, যেন তোমরা কেন আসক্ত না হয়ে যাও। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন। কম্পিউটার গেম কি? বিনোদন। কাজেই যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে অন্য যে কোনো বিনোদনের জন্য যেটা সত্য, কম্পিউটার গেম খেলার বেলাতেও সেটা সত্য। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি, তাই অনেকেই কম্পিউটার ব্যবহার করে ওরা যে কোনো কাজকেই প্রযুক্তির এক ধরনের ব্যবহার বলে মনে করে, সেটা মোটেও সত্যি না। কম্পিউটার গেম খেললে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জ্ঞান হয় না, খেলা আনন্দটা হয়। কাজেই কখনোই কম্পিউটার গেম খেলার কারণে নিজের দৈনন্দিন অন্যান্য কাজের জন্য ব্যাঘাত না ঘটে, সেটা সে সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশা করা যাচ্ছে তোমরা কখনো কম্পিউটার গেমে আসক্ত হবে না। ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেম আসক্ত হতে দেবে না। যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকে। তাহলে এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন, ওকে। যারা আসক্ত হয়ে গেছে তাদের কি কি লক্ষণগুলো থাকে? যেমন তাদের মাথায় সার্বক্ষণিক শুধু সেই গেমটার ভাবনাই খেলা করবে। যখনই তারা সেই গেমটা খেলতে বসে তাদের ভিতরে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করে এবং তাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটতে থাকে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে। জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত করে রাখা হলে তাদের মধ্যে শারীরিক অস্বস্তি দেখা যায়। সবচেয়ে যেটা ভয়ের কথা, অনেক কষ্ট করে এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে আবার কোনো কারণে সেই আসক্তি আবার ফিরে আসতে পারে। যার কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় যারা, তারা যদি আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে সবার আগে স্বীকার করতে হবে যে আসক্তি জন্মেছে। তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কি সেগুলোর তালিকা করতে হবে। তার মানে আসক্ত হয়ে গেলে এখন কি করবে সে? আসক্ত হয়ে গেলে তার উচিত হলো তাকে নিজেকে স্বীকার করা যে আমার আসক্তি হয়েছে। তাহলে আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো কি? এগুলোর আমি তালিকা করব। সেই তালিকায় কম্পিউটার গেম যে খেলি সেটা আমি কতটুকু টাইম রাখবো, এটা ঠিক রাখবো। জীবনের সমস্যাগুলো একটা তালিকা করতে হবে এবং কোনগুলো কম্পিউটার গেম খেলার কারণে হয়েছে সেটা বুঝতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ, যেমন জীবনের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো? লেখাপড়া, হোমওয়ার্ক, মাঠে খেলাধুলা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজ, এগুলোর জন্য সময় ভাগ করে নিতে হবে। এটা কিন্তু একটা এমসিকিউতে আসছিল, ওকে। তাই সেই সব কিছু করার পর যদি কোনো সময় পাওয়া যায় তো তাহলেই কম্পিউটার গেম খেলবো, ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমের সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে তাদের বেলাতেও আসক্ত থেকে মুক্ত হওয়ার জন্য একইভাবে অগ্রসর হইতে হবে। প্রথমে নিজেকে বোঝাইতে হবে যে এই সাইটগুলোকে যত বেশি সময় দেওয়া হচ্ছে এটা এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছা করবে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে যে সত্যি কি তার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেওয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা, মাসে কত ঘন্টা লিখে রাখতে হবে। তো সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাজ কাটছাট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর
সময় থাকলেই কেবল এই সাইটে ঢোকা যাবে, নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় কি করতে হবে? সামাজিক যোগাযোগ ডিঅ্যাক্টিভেট করার অভ্যাস করতে হবে। এটা কিন্তু এমসিকিউ। পরীক্ষার সময় কি করতে হবে? ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। এবার ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটা কমাতে হবে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত অনেক মূল্যবান। এই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে আসক্তির পিছনে যদি আমরা ব্যয় করি সময়টা, তাহলে কিন্তু এটা একটা বড় অপরাধ। এটা কি? অপরাধ। পাইরেসি দেখো, লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া হয়। এটা হলো কপিরাইট আইনের লক্ষ্য। লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া এই কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটা পুনঃমুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। কিন্তু কম্পিউটারের বেলায় যেখানে গেছে কপি আর অবিকল প্রতিলিপি তৈরি করা খুব সহজ। এজন্য এমনকি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই। এ কারণে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার দ্বারা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হবে। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নিতে হবে। এ ধরনের ঘটনাকে সাধারণত পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে পরিচিত। ওকে? তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পড়ে রাখবা। পাইরেসি বলতে কি বুঝো? তাহলে কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা, প্রোগ্রামার এবং তাদের কম্পিউটারের সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটা পরিমার্জন করা বা নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। ফলে কপি নতুন সৃষ্টির আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার সফটওয়্যারে পাইরেসি সোজা হলো, বিশ্বব্যাপী পাইরেসির প্রকোপ খুব বেশি দেখা যায় না। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো বড় বড় এই যে বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো কি করছে? তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামে একটা সংস্থা তৈরি হয়েছে। সংস্থাটি 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীর প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। 10 জনের মধ্যে 7 জন কোনো পাইরেসি করে না, 3 জন হয়তো করে বা এর মধ্যে পড়ে গেছে পাইরেসির শিকার। যেহেতু সফটওয়্যার পাইরেসি খুবই সহজ, তাই এর হিসাব করাটা কঠিনই বটে। বাংলাদেশ সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। এমসিকিউ আসতে পারে যে কত জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? 10 জনের মধ্যে 7 জন। এবার কপিরাইট আইনের প্রয়োজনীয়তা দেখো। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টিকর্মের উপর মালিকানা ও স্বত্বাধিকার দেয়। ফলে কোনো সৃষ্টিকর্মকে বাণিজ্যিক মূল্য থাকলে এটা স্রষ্টা পাবে, অন্যরা নয়। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন। তো সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইনকারী সবার কিন্তু কি প্রয়োজন? অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য কি করে? পরিশ্রম, মেধা, কখনো অর্থ বিনিয়োগ করে থাকে। তাহলে কি বিনিয়োগ করতে হয়? পরিশ্রম দিতে হয়, ঠিক আছে? তার শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, আবার অর্থ বিনিয়োগ করতে হয়। সৃষ্টিকর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করে অনেকেই। তাহলে কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদের সেই সুবিধাটা দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিনের শ্রম আর মেধার ফসল অন্যরা কোনো রকম স্বীকৃতি বা বিনিময় মূল্য ছাড়াই উপভোগ করতেছে বা ব্যবহার করছে, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়বেন। তাহলে কপিরাইট আইনের এই যে কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। তাহলে সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে কোনটা? এই কপিরাইট আইন। এটা একটা এমসিকিউ। তথ্য অধিকার ও নিরাপত্তা দেখো। তথ্যের অবাধ প্রবাহ, জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার, রাইট টু ইনফরমেশন আইন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক, বাকস্বাধীনতা ও তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। কোনটা কোনটা দেখো তো? চিন্তা, তারপর হলো বিবেক, আর হলো কি? বাকস্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার। এই চারটা, কয়টা? এই চারটা। এগুলো হলো অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, তাহলে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে জনগণ। তো এই জন্য 2009 সালে কি করা হয়েছে? বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 নামে একটা আইন চালু আছে। এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে। কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন। এই আইনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থাগুলো এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা, ওকে, কি হবে? স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। তথ্য অধিকার আইন রক্ষা হলে এগুলো হবে। এই আইনে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি
সংস্থাসমূহকে তথ্য সংরক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া আছে। ফলে জনগণের যে কোনো বিষয়ে তথ্য প্রাপ্তিও সহজ হয়েছে, কারণ তথ্য তারা সংরক্ষণ করলে তাহলে জনগণ কিন্তু ইজিলি তথ্য পাবে। এই আইনের ফলে অনেকের পক্ষে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার একটা সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে যে সকল তথ্যের গোপনীয়তার সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা জড়িত, মানে যে সকল তথ্যের গোপনীয়তার সাথে রাষ্ট্রের নিরাপত্তা বিষয়টা জড়িত, সেই তথ্যগুলো আইনের মধ্যে পড়বে না। ধরা যাক পরীক্ষার প্রশ্নপত্র, এখন পরীক্ষার আগের দিন যদি তোমরা বলো প্রশ্নপত্র যদি বের হয়ে যায় বা প্রশ্নপত্র যদি, এটা কিন্তু একটা অন্যায় কাজ, তাই না? পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রকাশের জন্য কোনো সংস্থাকে তুমি বাধ্য করতে পারবে না যে আমাকে প্রশ্ন দিয়ে দেন। তো কোনো প্রতিষ্ঠানে কিছু কিছু কৌশলগত, কারিগরি বা বৈজ্ঞানিক তথ্য থাকে যেগুলো প্রকাশিত হলে প্রতিষ্ঠানের বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার মানে কি, কৌশলগত, কারিগরি আর বৈজ্ঞানিক, যেমন আইফোনের যে নিজস্ব তৈরির যে কৌশলগুলো, ওকে, এরকম অনেক বিষয় আছে যেগুলো কোনো প্রতিষ্ঠানের কৌশলগত, এই তথ্যকেও প্রকাশ্যে বাধ্য করতে পারবে না তাদেরকে। এরূপ ক্ষেত্রে যে সকল তথ্য গোপন রাখাটাই আইনের লঙ্ঘন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি কোনো তথ্য প্রকাশ করা হলে যদি কোনো তথ্য প্রকাশ করা হলে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়, তাহলে এই আইনের আওতায় সেটা প্রকাশযোগ্য নয়। ট্রাবল শুটিং দেখো, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কোনো সেটা বিগড়ে যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি, এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল। মানে তোমরা যারা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রত্যেক যন্ত্রটির সাথে একটা করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল হলো ব্যবহার নির্দেশিকা। এই নির্দেশিকার একটা বৈশিষ্ট্য হলো এর শেষ দিকে ১-২ পৃষ্ঠা থাকে, যার শিরোনাম থাকে হলো ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং অংশে সাধারণত সমস্যার প্রকৃতি এবং সমাধান দেওয়া থাকে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ওকে? ট্রাবল শুটিং অংশে কি থাকে? সমস্যার প্রকৃতি এবং সমাধান দেওয়া থাকে। আবার ট্রাবল শুটিং কি? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তাহলে এটাও তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো, ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণ করে বেশিরভাগ সমস্যার সমাধান করতে পারে। মূলত ট্রাবল শুটিং হচ্ছে যে এমন কিছু যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় সাধারণত কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাবল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর সম্ভাব্য কারণ হতে পারে যে এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সময় ধরে ব্যবহার করি। তাই আইসিটির ব্যবহারকারীদের অবশ্যই সাধারণত ট্রাবল শুটিং সম্পর্কে জানতে হবে। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়। হার্ডওয়্যার রিলেটেড কথার ক্ষেত্রে এটা কিন্তু। পরের পৃষ্ঠায় কিছু ট্রাবল শুটিং নিয়ে নিচে আলোচনা করা হলো। এখানে দেখো কয়েকটা এমসিকিউ আছে, আবার কতগুলো শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। যদি সিস্টেম চালু নয় তাহলে আমাদের কি করতে হবে? সিস্টেম যদি চলছে না তাহলে আমরা মেইন পাওয়ার কেবলটা সংযোগটা লুজ আছে কিনা এটা দেখতে হবে, এবং মেইন বোর্ডে পাওয়ার আছে কিনা এটা দেখতে হবে, যদি কারেন্টের লাইনটা ঠিক আছে কিনা। মেইন বোর্ড যদি পাওয়ার না থাকে তাহলে আমাদের কি করতে হবে? এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা পরিবর্তন করতে হবে। আর সর্বশেষ কিন্তু সবগুলোর একই কথা, সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। তাহলে সিস্টেম না চললে এটা করতে হবে। দেখো, সিস্টেম চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, তখন কি করতে হবে? এটা কিন্তু সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে। তাহলে মনিটরে বাতি জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হবে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবলটি পরীক্ষা করতে হবে। কেবলটি খোলা বা লুজ থাকলে তা সঠিকভাবে লাগাতে হবে। সিস্টেমটি বন্ধ করতে হবে। মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। মেমোরি স্লট থেকে র্যামটা সরায় ফেলতে হবে। একটা ইরেজার দিয়ে র্যামটা পরিষ্কার করে কানেক্টরগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে। শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম স্লটকে পরিষ্কার করতে হবে। র্যাম ইনস্টল না করে কম্পিউটারটি চালু করতে হবে এবং কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল করতে হবে। যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটারটা বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে। এবারও যদি বিপ সাউন্ড শোনো তাহলে বুঝতে হবে র্যাম সমস্যা। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি বিপ সাউন্ড শোনা যায় তাহলে বুঝতে হবে কি? র্যামের সমস্যা। এবার ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে। র্যামকে প্রতিস্থাপন করে আবার চেক করতে হবে। অধিকাংশের ক্ষেত্রে এই যে ডিসপ্লে না হওয়ার কারণ হলো র্যামের সমস্যা, ওকে? তাহলে শেষ পর্যন্ত সমাধান করতে না পারলে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। সিস্টেম অত্যন্ত গরম হয়ে গেছে, মানে অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে? তাহলে কেসিংটা খুলতে হবে। কেসিংটা খুলতে হবে। মাদারবোর্ডের সাথে সতর্কতার সাথে সিপিইউ বা প্রসেসর ফ্যানটা সরাতে হবে। প্রসেসর সরানো যাবে না। মানে হিট সিঙ্ক এ ধুলাবালি আছে কিনা এটা দেখতে হবে। বায়ু চলাচল বাধাগ্রস্ত করছে কিনা, বা সিপিইউ ঠান্ডা হতে পারছে না। হিট সিঙ্ক এ ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় লাগাতে হবে, ইনস্টল করতে হবে। তার মানে হিট সিঙ্ক এ যদি ধুলাবালি জমে তাহলে সিস্টেম গরম হয়ে যায়, অস্বাভাবিকভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর পর গরম হয় না, বাট শাটডাউন হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নিতে হবে। লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ কোনো ক্যাপাসিটরের উপর থেকে খুলে আসছে, এরূপ চোখে পড়লে সেটা ঠিক করে দিতে হবে।
সতর্কতার সাথে আইসি বা কম্পোনেন্ট অতিরিক্ত তাপ উৎপাদন করছে কিনা এটা খেয়াল করতে হবে। এটা হলো উইন্ডোজ রান করার সময় যদি আটকে যায় বা হ্যাং হয়ে যায় তখন কি করতে হবে? এটা এমসিকিউ আসে যে হার্ড ডিস্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ নিয়ে সি ড্রাইভটা ফরম্যাট করে দিয়ে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। কাজটি সার্ভিস সেন্টারের অভিজ্ঞ কাউকে দিয়ে করাইতে হবে। পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। তখন কি করতে হবে? তার মানে কম্পিউটারে পাওয়ার অফ করে কেসিং এর পাশে খুলে হার্ড ডিস্ক, সিডি, রম কিংবা ডিভিডির সাথে সংযুক্ত ডেটা কেবল এগুলো সব চেক করতে হবে। মাদারবোর্ড থেকে র‍্যাম, প্রসেসর, পাওয়ার সাপ্লাই কানেকশন এগুলো আলাদাভাবে পরীক্ষা করে দেখতে হবে। কোন প্রকার ত্রুটি কিংবা কেবল কানেকশনের সংযোগস্থলে লুজ আছে কিনা সেটা দেখতে হবে। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে, রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। তখন কি করতে হবে? এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে। তাহলে কি হলো? সিপিইউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যালটি না গললে, পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এই ধরনের সমস্যা হয়। তখন কুলিং ফ্যালটি খুলে চেক করতে হবে। কম্পিউটারে ভাইরাস থাকলে এই ধরনের আবার সমস্যা হইতে পারে। এই ধরুন আপডেট অ্যান্টিভাইরাস বা দ্বারা কম্পিউটার হার্ড ডিস্ক ড্রাইভটা ক্লিন করতে হবে। কম্পিউটার মেটাল অংশ, এটাও একটা এমসিকিউ যে মেটাল অংশে স্পর্শ করলে বা হাত লাগলে শক করতেছে কম্পিউটারে টাচ করলে। তাহলে বুঝতে হবে যে কম্পিউটারের গায়ে তথা মেটাল অংশে স্পর্শ করলে যদি শক করে তাহলে বুঝতে হবে কম্পিউটারটি আর্থিং করা নেই। কম্পিউটারের তারিখ সময় ঠিক দেখায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারিখ সময় ঠিক দেখায় না। তাহলে কি করতে হবে? বা বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেটা কি হয় না? সেভ হয় না। তো মাদারবোর্ডে সংযুক্ত সিমস ব্যাটারি, মাদারবোর্ডের মধ্যে সিমস মানে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। সিমস এর পুনরূপ কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই ব্যাটারি যদি কার্যক্ষমতা হারায় তাহলে কিন্তু কম্পিউটারের তারিখ আর সময় ঠিক দেখায় না। যেমন লেখা আজকে ১২ তারিখ দেখাচ্ছে ১০ তারিখ। বুট ডিস্ক ফেইলিউর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখাইতে পারে। তখন কি করতে হবে? তখন হলো কি কম্পিউটার পাওয়ার বন্ধ করতে হবে। মাদারবোর্ড, হার্ড ডিস্ক এগুলো সংযোগগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। হার্ড ডিস্কের পিছনে একটা পিছনের জাম্পার সেটিং ডায়াগ্রামটা অনুসরণ করে ড্রাইভারটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা সঠিকভাবে জাম্পার সেটিং করতে হবে। ওকে। কম্পিউটার চালিয়ে বায়োস প্রবেশ করে হার্ড ডিস্ক ড্রাইভটিকে বায়োসের অপশন থেকে অটো কিংবা ম্যানুয়ালি ডিটেক্ট করে কিনা দেখতে হবে। আউট অফ মেমোরি যদি দেখায় তাহলে আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি দেখাইলে তাহলে বুঝতে হবে কি? তাহলে মেমোরি নাই, তাই না? তাহলে মাদারবোর্ডে অধিক র‍্যাম সংযুক্ত করতে হবে যে র‍্যাম শেষ হয়ে গেছে। কিবোর্ডে কাজ করছে না তখন কি করতে হবে? তাহলে কিবোর্ড ভালো করে সংযোগ এসে দেখতে হবে আর অ্যান্টিভাইরাস দ্বারা ক্লিন করতে হবে। মাউস ডিটেক্ট করে না বা মাউস কাজ করে না তাহলে মাউসের সংযোগ আছে কিনা দেখতে হবে। মনিটরে পাওয়ার নেই তাহলে পাওয়ার বা সুইচ অন করতে হবে। তারপরে পাওয়ার কেবল ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। তবে মনিটরে পাওয়ার চালু আছে কিন্তু পর্দায় কোনো ছবি দেখা যাচ্ছে না। তাহলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেখতে হবে ঠিক আছে কিনা। প্রিন্টারে পিন হচ্ছে না। প্রিন্টারে পিন হচ্ছে না কয়টা কারণ হতে পারে। একটা হলো প্রিন্টারে কালি শেষ হয়ে যাইতে পারে। প্রিন্টার চালু করার পর যদি লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসছিল। যে লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি জ্বলতে থাকলে প্রিন্টারের রিসেট বাটনে কি করতে হবে? চাপ দিতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত যে ড্রাইভার সফটওয়্যারটি আছে এটা ইনস্টল করতে হবে। হার্ডওয়্যারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করতে হবে। তাহলে কম্পিউটার ফাইল বেশি হলে কি হয়ে যাবে? কম্পিউটার ফাইল বেশি হলে কম্পিউটার স্লো হয়ে যাবে। কম্পিউটারের গতি বেড়ে যাবে। কম্পিউটারে ইন্টারনেট প্রবেশ করা যায় না। অ্যান্টিভাইরাস কাজ করে না। টেম্পোরারি ফাইল যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে কম্পিউটারটা স্লো হয়ে যাবে। সিডি, ডিভিডি, পেন ড্রাইভের থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু হয়? অটো রান নামে একটা প্রোগ্রাম আছে এটা চালু হয়ে যায়। আর আধুনিক পৃথিবীর সম্পদ কিন্তু তথ্য। তাহলে সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে যে সফটওয়্যারটি হার্ডওয়্যারটি সফটওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাসটা বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। আমরা দেখেছিলাম যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে ৫টা জিনিস দেখতে হয়। এখানে ৩টা জিনিস আছে, ৩টাই ঠিক। তাহলে অ্যান্সার হবে এই যে ঘ নম্বরটা। তাহলে ইকরাম সাহেব দেখছেন যে কয়েকদিন ধরে তার কম্পিউটারটা হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আবার লক্ষ্য করলেন যে কম্পিউটারের কাজের গতিও কমে গেছে। তার মনে পড়লো বন্ধুর পেন ড্রাইভ থেকে একটি গান কপি করার পর এটা শুরু হয়েছে। তো কম্পিউটার এই অবস্থার জন্য দায়ী কি? অপারেটিং সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার না ভাইরাস সফটওয়্যার? কারণ ভাইরাস চলে আসছে এসে তার এই কাজগুলো করে দিছে। এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে কি অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন হতে পারে। দেখো ভাইরাস হলে কি হবে? অপ্রত্যাশিত কোনো বার্তা দেখাতে পারে। রাখা ফাইলগুলোর আকারগুলো বড় হয়ে যেতে পারে, মেমোরি কম দেখাইতে পারে, সবগুলো হতে পারে। অ্যান্সার হলো ১, ২, ৩ সবগুলোই হবে। ওকে, এই অধ্যায়টা ভালো করে এভাবে পড়ে ফেলবা আর বারবার দেখবা তাহলে কিন্তু তোমরা এমসিকিউ পারবা, প্রশ্নগুলোও পারবা। ওকে, তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের সকল সাবজেক্টে মেট্রিক পরীক্ষার জন্য সব বিষয়গুলো দিয়ে দিব ধীরে ধীরে সুন্দর করে। ভালো থেকো।